শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, কার্তিকের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রতীক হাসানের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। গ্যালারি কসমোসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রেজাউন নবীর একক চিত্রকলা প্রদর্শনী মেটামরফিক ন্যাচারালি ট্রান্সফর্মড। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 28 অক্টোবর পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী হামিদুজ্জামান খানের একক চিত্রকলা প্রদর্শনী অব নেচার বোর্ডস অ্যান্ড ফেসেস। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 30 অক্টোবর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা চিত্রকলার প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি রূপালী পর্দার গান। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বাকি টেনে নাও প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। রাত 8:20 থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। অনেক সমস্যা হবে তাই, কিন্তু সায়না তো একা থাকে, তার কথাও তো ভাবতে হতো। বলো তো কি করা যায়? তোর কথা মতো আমি একটু ট্রাই করেছিলাম তোকে এখানেই রেখে দেওয়া যায় কিনা। না না না, এখানে থাকতে আমার ভালো লাগছে না। তাহলে আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে ঢাকা থেকে একটু দূরে নরসিংদীর দিকে তোদের একটা নতুন প্রজেক্ট ওপেন হবে। তাছাড়া ওই ভালুকাতেও আর একটা প্রজেক্ট শুরু হবে। তুই চাইলে আমি এই দুই জায়গার যে কোনো একখানে ট্রাই করতে পারি। আমাদের চেয়ারম্যানে কি তোমার পরিচিত? হ্যাঁ, আমার পরিচিত না, তবে আছে একজন। রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় কমেডি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাস্য। আপনি যদি অনুমতি দেন তাহলে একটা জাদুও দেখাতে চাই। কি জাদু করেছো বলো না, ভালো আর থাকা যে গেল না। রাত 11:30 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। One good thing about music, when it hits you, you feel no pain. তোমার জন্যে ডুব দিয়েছি জলে, উঠে দেখি আমি মেঘের তলে। সময় করে সময় দেবার সময় মেলে না, তাই বলে ভুলে আছি তা ভেবো না। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রতীক হাসান। চলুন কথা বলি সঙ্গীত শিল্পী প্রতীক হাসানের সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে, গান শুনবো, আড্ডা দিব। শুরুতেই জানি যে কেমন চলছে সঙ্গীতের সাথে ব্যস্ততা? খুব ভালো, খুবই ভালো, আল্লাহর রহমত। আর করছি, কারণ এখন আমাদের মিউজিকে তো অনেকগুলো সেক্টর আছে। সেটা জানতে চাচ্ছিলাম যে কোন সেক্টরটা নিয়ে এখন বেশি ব্যস্ত? আমি তো সবসময়, আমার স্টেজ প্রেফারেন্স ছিল সবসময় বেশি, স্টেজ শোজ নিয়ে আসলে ব্যস্ততা। আর বিদেশের কিছু ট্যুর আছে, সেগুলো নিয়ে একটু দৌড়দৌড়ি চলছে। এছাড়া অ্যালবামের বা চলচ্চিত্রের গান কিছু কিছু করে আসলাম। এর ভিতর রিসেন্ট কিছু করেছি, রাজ চৌধুরী আঙ্কেলের ছবির কিছু গান করেছি, আর অনেকের ছবিরই কাজ করছি। আর বেসিক করছি আসলে সিঙ্গলসের কাজ, যেগুলো অনলাইন বেসড, যেগুলি
গান আসছে সেগুলি, এবং এবছর আমার মোটামুটি 2টো সিঙ্গেলস এসছে, আর এবছরের শেষে আরও একটি সিঙ্গেলস আসবে। তো এবছর টোটাল মোটামুটি 3টা সিঙ্গেলস এটা দিয়ে এবছর কাভার। এই যে অ্যালবাম থেকে সরে গিয়ে অনলাইনের দিকে ঝুঁকে পড়া যে প্রবণতাটা, এটা আসলে একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে মিশ্র প্রতিক্রিয়া, কারণ আমি ক্যাসেটের যুগটাও পেয়েছি, আমি মানে অনলাইনের যুগটাও পেলাম। তো আগে যেমন ছিল হচ্ছে, যেটা বলবো যেটা পজিটিভ সাইড, যেটা আমি বলবো যে আগে যখন একটা অ্যালবামে 12টা গান থাকতো বা 14টা গান থাকতো, সেই 14টা গান থেকে হয়তো গান প্রমোট হতো ম্যাক্সিমাম 2 থেকে 3টা, আর বাকি গানগুলো কিন্তু আড়ালে পড়ে যেত। সেই গানগুলো হয়তো কখনো সেরকম মানে ফ্রন্ট লাইনিংয়েও আসতো না, বা হয়তো অনেকে যারা শুনতো তাদের হয়তো মনে থাকতো যে আপনার ওই গানটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু সেই জিনিসটা ম্যাস পিপলের কাছে কখনো পৌঁছাতো না। মনে দাগ কাটার ব্যাপারটা 2-3টা গানের মধ্যেই সীমাবদ্ধ হ্যাঁ, থাকতো। সীমাবদ্ধ ছিল। তো সেই জিনিসটা আসলে শর্টকাট ওয়ে, এবং আমি বলবো যেটা হচ্ছে শর্টকাট ওয়ে না অ্যাকচুয়ালি, যেটা এটাকে মেইন প্রমোশন যেটা হচ্ছে এখন অনলাইন বেসডে হওয়ার মানে পজিটিভ সাইড হচ্ছে যেটা, যে মানুষের কাছে গানটা খুব সহজে পৌঁছে যাচ্ছে। যে কোনো একটি সিঙ্গেল গান হয়তো যখন সেটা যে কোনো সাইটেই আমরা রিলিজ দিচ্ছি, সেগুলো কিন্তু একসাথে নট অনলি একটা বাউন্ডারি নেই, সেটা ইন্টারন্যাশনাল বাউন্ডারিতে চলে যায় তখন। এটা একটা পজিটিভ সাইড, যে কোনো গান হয়তো রিলিজ দেওয়ার সাথে সাথে সেটা ইন্টারন্যাশনালি কভার হচ্ছে। দেশের বাইরের যারা শ্রোতা দর্শক আছে তারাও শুনতে পাচ্ছে, হয়তো প্রবাসীরাও শুনতে পারছে। এটা তো শুনলাম ইতিবাচক দিকের কথা, তো অনলাইন বেসড হওয়ার কারণে কোনো নেতিবাচক দিকের কথাও কি মনে হচ্ছে এই মুহূর্তে? হ্যাঁ, অবশ্যই। একটা জিনিস তো সবসময় মাথায় আসে যে আমরা যে ইরাটা পার করে এসেছি, মানে আমাদের যে ট্র্যাডিশনাল ইরা যেটা বলবো, ক্যাসেট, সিডি বা যে জিনিসটা, সেই জিনিসটা মোটামুটি বিলুপ্তের পথে। হ্যাঁ, সেই জিনিসটা হয়তো আগামী 10 বছর পরে সেই জিনিসটা এখন মিউজিয়ামে সাজিয়ে রাখার মতো একটা বিষয় হয়ে যায়। কালেকশন করতে হ্যাঁ, কিন্তু সবাই। এটা একটা মানুষের তখন একটা মানে ফেভারিট হ্যাবিট ছিল, যে আমি তো তার কোনো অ্যালবাম বা তার কোনো সিডি বা তার কোনো পোস্টারও কিন্তু আস্তে আস্তে সেটা অনলাইন বেসড হয়ে যাচ্ছে, সেটা আর হয়তো ভার্চুয়ালি খুব কম সংগ্রহে থাকতে হ্যাঁ, দেখা সেটাই। যায়। ম্যাক্সিমাম দেখা যায় যে মোবাইলে অনেকগুলো ছবি সেভ করা আছে। সেটাই। আপনি যেটা বলছিলেন যে অনলাইনে 2টি গান এই বছর রিলিজ হয়েছে, সেই 2টি গানের কথা যদি শুনি, যে কি ধরনের গান সেগুলি? একটা ছিল বেসিক ফোক, সেটা গানটার নাম ছিল তোর লাগিয়া, সেটি লিখেছিলেন ইমরান, ভেরি গুড লিরিসিস্ট, অ্যান্ড এটা টিউন অ্যান্ড কম্পোজিশন আমার করা ছিল। এটি আসছে আমাদের ইগল মিউজিকের ব্যানার থেকে। আর সেকেন্ডটি ছিল হচ্ছে সেকেন্ড গানটি ছিল স্বপ্নীল হাওয়া, এটি আমার এক রিলেটিভ একজন লেখা, খুব কাছের, সে বিদেশ থাকেন, অনেক বছরই লেখালেখি করেন, তো তার সেখান থেকে একটি গান করা, গানটির নাম ছিল স্বপ্নীল হাওয়া, সেটিও সুর এবং কম্পোজিশন আমার করা। সুর এবং কম্পোজিশন যেহেতু আপনার, কম্পোজিশনটা কি আগে থেকে ঠিক করা থাকে নাকি লিরিক্স পাওয়ার পরে তারপর লিরিক্স পাওয়ার কম্পোজিশন? পরে বেসিক্যালি আসলে আমরা কম্পোজিশনের কাজটা শুরু করি, আর গানটাকে কিভাবে সাজানো যায় সেভাবে আসলে লিরিক্সের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আচ্ছা, আমরা তাহলে 2টো গানের মধ্যে থেকে একটা গান যদি এখন শুনি। আমার লাস্ট রিলিজ যেটা স্বপ্নীল হাওয়া, সেটাই শোনাচ্ছি। স্বপ্নীল হাওয়ায় ভাসছো তুমি, রঙিন হাওয়ায় দুলছো তুমি, তেমনি করে আমি জানি হৃদয় মাঝে থাকো তুমি, সারাটিক্ষণ সারা বেলা মনের মাঝে দাও দোলা, উতাল পাতাল আমার মন দিশে হারা আজ এখন। That's it. বাহ, তো অ্যালবামের তুলনায় অনলাইনে গানগুলো রিলিজ করে দর্শক বা শ্রোতা দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? ওই যেটা সবচেয়ে মানে সর্বোপরি বলে আসছি, যে অনলাইনের মজাটা হচ্ছে এখানে যে আমি ইজিলি একটা জিনিস সবার কাছে পৌঁছে দিতে পারছি, এবং খুব সহজে যেটা সবার কাছে খুব ফ্রিকুয়েন্ট ওয়েতে পৌঁছে যাচ্ছে, এবং ফিডব্যাকটা হ্যাঁ ইনস্ট্যান্ট পাওয়া যাচ্ছে, এটা একটা সবচেয়ে পজিটিভ সাইড। আর অ্যালবামের ক্ষেত্রে যেটা হতো, অ্যালবাম ছেড়ে আমাদের হয়তো 2 মাস 8 মাস ওয়েট করতে হতো যে সেটা ঠিকমতো তাদের কাছে পৌঁছেছে কিনা, বা কোন গানটা তাদের ভালো লাগছে। কেউ যদি সাহস করে ফোন করতো তাহলে হয়তো জানতাম যে তাদের এই গানগুলো ভালো লেগেছে। আচ্ছা, আদারওয়াইজ জানার কোনো অপশন ছিল না যে তাদের কোন গানটা ভালো লাগছে, বা আমরা হয়তো যে গানটা টার্গেট করিনি সেই গানটাই তাদের ভালো লাগছে, এরকম অনেক বিষয়গুলো ছিল। আচ্ছা, তো এই 2টো গানের মধ্যে কোনোটার মিউজিক ভিডিও বের হচ্ছে কিনা? স্বপ্নীল হাওয়ার এই মিউজিক ভিডিও বেরিয়েছে। আচ্ছা, তো এবার আসি, আপনি যেটা বলছিলেন যে আপনার সব থেকে পছন্দের কাজের জায়গাটা হচ্ছে স্টেজ শো। এখন পর্যন্ত কোথায় কোথায় স্টেজ শো করা হয়েছে?
করা হয়নি, খুব কম জায়গা আছে এখন আর শুধু বাকি, আর মোটামুটি অনেক জায়গায় করেছি। সব থেকে মেমোরেবল কোনটা ছিল? অনেকগুলো শোই করেছি, তার মধ্যে আমি একবার গিয়েছিলাম দেশের বাইরের একটা শোর কথা বলি, আমি মরক্কো গিয়েছিলাম একবার, যেখানে মানে সারপ্রাইজিংলি বাঙালি আছেন শুধু 12 জন। আচ্ছা। তো এবং এটা অ্যাম্বাসেডারের প্রোগ্রাম ছিল, তো সেই প্রোগ্রামে যখন গিয়েছি তো সেখানে খুব ভালো লেগেছে, অন্যান্য দেশের অ্যাম্বাসেডাররা ছিলেন, আর খুব ভালো লেগেছে যে সেখানে তারা আমাদের কালচারটাকে যেভাবে এনজয় করছিল বা তারা যেভাবে মানে নিচ্ছিল, ইট ওয়াজ ভেরি নাইস। সেটা হ্যাঁ, রেসপন্সটা খুব ভালো ছিল, এটা একটা খুব মেমোরেবল সময় ছিল। আর তার চেয়ে মজার বিষয় ছিল হচ্ছে কাসাব্লাঙ্কায় ওয়েদার খুব ফ্ল্যাকচুয়েট করে। আচ্ছা। দিনের বেলা দেখা যাচ্ছে খুব গরম, রাতে ভয়াবহ ঠান্ডা পড়ে। তো গান করতে গিয়ে হয়তো আমরা সন্ধ্যার পর অনুষ্ঠান শুরু করেছিলাম, সেটা অনেক ঠান্ডা ছিল এবং আউটডোর প্রোগ্রাম ছিল, এই জন্য আরও বেশি হয়েছে। তো দেশেও তো অনেক রকম স্টেজ শো করা হয়েছে, দেশের বাইরেও করা হয়েছে। জি। কোন জায়গাটা করতে বেশি ভালো লাগে, নিজের দেশে নাকি দেশের বাইরে? দেশের তো অবশ্যই ভালো লাগে, দেশে ভালো লাগবে না, কারণ দেশে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে ক্রাউডের সাথে কমিউনিকেশন করা যায় ইজি, আর ক্রাউডদের কাছ থেকে জানা যায় যে আসলে কি গানগুলো পছন্দ তাদের, তারা কোনটা শুনতে চায়। হ্যাঁ, কোনটা শুনতে চায় বা কোনটা শুনতে পছন্দ করছে না, বা কোন জিনিসটার খুব তাদের চাওয়া পাওয়া সেগুলো তারা খুব ইজিলি বলতে পারে। বাট বিদেশের দর্শকদের কিছু বাইন্ডিংস থাকে, যেমন আমার বাবার কিছু বিখ্যাত গান, পুরোনো দিনের কিছু গান, হারানো দিনের কিছু গান, তারা বাংলাদেশের কিছু কালজয়ী গান, এই ধরনের গান তারা শুনতে চায়, কারণ বাংলাদেশকে তারা হৃদয়ে লালন করে থাকে এবং দেশ থেকে অনেক দূরে, তারা দেশকে অনেক মিস করে। প্রতিটা বিষয় মিলিয়ে আর কি, সব কিছু মিলিয়েই তারা বাংলা গানটাকে অন্যভাবে ফিল করে। আচ্ছা, বারবার যেহেতু অ্যালবাম এবং অনলাইন এই দুটো সাবজেক্টের মধ্যেই আমি মানে ঘুরে বেড়াচ্ছি, একটু অ্যালবাম প্রসঙ্গে আসবো, যে এর মধ্যে কোনো অ্যালবাম বের করার পরিকল্পনা আছে কিনা? এই যে সিঙ্গলসগুলো রিলিজ হচ্ছে সেগুলি হয়তো একটা বছর বা 2 বছর শেষে একটি অ্যালবাম আসবে, এই 5টি গান সহ একটা অ্যালবাম আসবে যে কোনো একটা ব্যানার থেকে। আচ্ছা, তো এবার আসি একটু চলচ্চিত্রের প্রসঙ্গে, যে শেষ কোন চলচ্চিত্রে কাজ করা হয়েছে? ভালোবাসার গল্পে করেছিলাম অনন্য মামুনের ছবিতে, সেটাতে একটা খুব মজার গান ছিল করেছি। এরপর অনেকগুলো ছবি করেছি, উইচ ইজ অন আ পাইপলাইন, এগুলো আসছে, এবছর রিলিজ হবে কিছু, সামনের বছর কিছু রিলিজ হবে। কম্পোজিশনে তো কাজ করছেন ইতিমধ্যেই, ডিরেকশনের প্রতি আগ্রহ আছে কিনা? মিউজিক ডিরেকশনও দিচ্ছি। আচ্ছা। মিউজিক ডিরেকশনের কাজও করা হয়েছে, অ্যাজ আ ফিল্মের মিউজিক ডিরেক্টর হিসেবেও কাজ করার সৌভাগ্য হয়েছে। সেটা কোন চলচ্চিত্র ছিল? সেটা ছিল ছেলেটি আবুল তাবুল মেয়েটি পাগল পাগল ছবিতে একটা গান ছিল, বাহ, সেটাতে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করার ছিল। একটি গানই করেছিলাম আমি, আরও অন্যান্য গানগুলো অন্যান্য লোকজন করেছে। আর ফিল্মের গান করতে, ফিল্মের যে জায়গাটা সেটাও বলবো যে এটাও একটা বড় অ্যাক্টিংয়ের বিষয়, আসলে গায়কিতে একটা অ্যাক্টিং ধারণ করতে হয়, এক্সপ্রেশনে একটা বিরাট অ্যাক্টিং ধারণ করতে হয়, তো ইটস আ বিগ চ্যালেঞ্জ টু। কথা বলতে অনেক কথা শুনে ফেললাম, এর মধ্যে আমরা তো এখন একটা গান না হয় শুনে ফেলি, কোন গানটি শুনবো আমরা? আমার বাবার একটি বিখ্যাত গান করি, যেহেতু ফিল্মের কথাই হচ্ছে, একটা ফিল্মের বেশ জনপ্রিয় একটি গান করছে। বুকে ধরে যত ফুল ফোটালাম, সেই ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম, কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। অসাধারণ, অনেক ভালো লাগলো। আচ্ছা, যে ব্যাপারটা যে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম, যে বাবার সেই সময়কার কালজয়ী গানগুলো এখনো কিন্তু ছাপিয়ে যেতে পারেনি এখনকার সময়ের গানগুলো, তো এই অনুভূতিটা কেমন, যে বাবার গানগুলো সব থেকে বেশি জনপ্রিয়, এই অনুভূতিটা কি অনেক বেশি ভালো লাগা, না নিজের গানগুলো তত বেশি পপুলার হতে পারছে না, একরকম খারাপ লাগাও কাজ করে? না, দুটোই আসলে। তখনকার সময় যেভাবে গানগুলোর
অ্যাপ্রিসিয়েশন বা মানুষের অ্যাকসেপ্টেন্স যেরকম ছিল, এখনকার সময় গানের কিন্তু অ্যাকসেপ্টেন্সটা সেই লংজিভিটিটা নেই। সবচেয়ে বড় কথা যেটা, এখন থেকে দেখা যাচ্ছে 3 বছর আগে যে গানটা রিলিজ হয়ে গেছে 3 বছর পরে হয়তো সেই গানটার কথা অনেকে মনেই রাখছে না। অথচ দেখা যাচ্ছে বাবার কিছু গান যেগুলো আজ থেকে 20 বছর আগে রেকর্ড হয়েছে বা 10-15 বছর আগে মানুষ শুনেছে, এখনও তাদের হৃদয়ে তারা সেই গানগুলো যেভাবে লালন করেছে, আসলে এটা হয়েছে ফর দ্য টেকনোলজি। ইজি গোয়িং হিসেবে যেমন সেটা একটা পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডটা হচ্ছে ভেরিয়েশন যখন অনেক বেশি হয়ে যায় তখন আসলে মনে আমাদের ক্যাপাসিটিটা কমে যায়, ধারণ ক্ষমতার ক্যাপাসিটিটা কমে যায়, যে কোন জিনিসটা হৃদয়ে লালন করে রাখবো। কারণ অনেক অপশন, একটার পর একটা যখন অপশন আসতেই থাকে, গানের অপশন বলি, তো সেই জিনিসগুলো যখন আসে তখন আসলে ওই জিনিসটা ধরে রাখাটা মুশকিল। যে জিনিসটা আজকে থেকে অনেক বছর আগে হয়েছে, কারণ তখন গান লিমিটেড ছিল, প্রচার মাধ্যমটাও লিমিটেড ছিল, তো মানুষ আসলে সেটার বাইরে কোনো অপশন ছিল না, যে এই গানগুলোর বাইরে হয়তো আমাদের শোনার মাধ্যমগুলি কি ছিল, মাধ্যমটাও কিন্তু অনেক লিমিটেড ছিল। রেডিওতে মানুষ গান শুনতো, বাংলাদেশ টেলিভিশনে হয়তো কোনো সেরকম প্রোগ্রাম হলে সে দেখা যেত সেটা বছরে 2টো বা 3টা ইত্যাদির জন্য অনেক বছর ইত্যাদির জন্য অনেকে ওয়েট করতো। আচ্ছা, তো বাবাকে নিয়ে ইতিমধ্যে তো কাজ করা হয়েছে, পরবর্তীতে আর কোনো পরিকল্পনা আছে কিনা? বাবার একটা ওয়েবসাইট ডিজাইন চলছে, সেটা অনেকদিন যাবতই চলছে। আর এখন এটা আসলে লং হওয়ার কারণ হচ্ছে বাবার এত গানের কালেকশন, সেগুলো আসলে সবগুলো কালেক্ট করে এখনো শেষ করা যায়নি। এখনো অনেক গানের কালেকশন চলছে, তো সবগুলো গান মোটামুটি কালেকশন হলে আর কিছু ফর্মালিটিস আছে কোম্পানিদের সাথে, সেগুলো শেষ হলে আমি একটা ওয়েবসাইট সেটাতে লঞ্চ অবশ্যই আমরাও সেটার প্রত্যাশায় থাকলাম। অনেক ভালো লাগছিল কথা বলতে, গান শুনলাম, চমৎকার লাগলো। আর সময় করে আমাদের আয়োজনে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।